অর্ধাঙ্গিনী পর্ব 46 লিখেছেন নুসাইবা ইভানা। জিয়ান নয়নার হাতটা ধরে বলে, তুমি শুধু আমার, আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে পারবো না। এত ইমোশনাল হতে হবে না, এসব আমি নাটক সিনেমা দেখে শিখেছি। আরে নায়িকা সুনয়না চৌধুরী, অটোগ্রাফ প্লিজ। সুনয়না চৌধুরী যাকে তাকে অটোগ্রাফ দেয় না। ম্যাডাম, আপনি অটোগ্রাফ না দিলে আমার ভবিষ্যৎ বাচ্চারা বলবে, ছি বাবা, সামান্য একটা অটোগ্রাফও নিতে পারোনি। তেল মারা বন্ধ করুন। কেক একটা ফুলের বুকে। আর কি পছন্দ করে অনিকেত ভাইয়া? ও তোমার কোন জন্মের ভাই? যে জন্মে আপনি আমার হাজব্যান্ড সেই জন্মের। জিয়ান আর চোখে চেয়ে দেখে নয়না হলুদ গোলাপগুলোর দিকে তাকিয়ে আছে। জিয়ান দোকানিকে বলল, মামা এখানে কয় পিস ইয়েলো গোলাপ আছে? 700 বা 600 হবে। আপনার কতগুলো লাগবে স্যার? সবগুলো দিয়ে দিন মামা। নয়না একটা গাছটা নিয়ে হাতে বাঁধার চেষ্টা করছিল, কিন্তু সে ব্যর্থ হচ্ছে বাঁধতে। জিয়ান নয়নার হাত ধরে গাছটাটা বেঁধে দিল। নয়নার হাত ধরে রেখে বলে, বেলি ফুল কি জানে তার সৌন্দর্য বর্ধন করছে কারো প্রিয়তমা? সে কি জানে তার শুভ্রতাকে হার মানাচ্ছে কারো মুচকি হাসি? হতাম যদি বেলি ফুলের মালা, তোমার গলা জুড়ে জড়িয়ে থাকতাম সারা বেলা। নয়না মৃদু স্বরে বলে, আশপাশে তাকিয়ে দেখুন মিস্টার রোমিও, এটা আপনার বাসা না। আর বেলি ফুলের গাছটা হাতে থাকে, গলায় না। জিয়ান নয়না হাত ছেড়ে বলে, শোনো বউ, পুরুষ মানুষ প্রেমে পড়লে ভুলভাল বকবে, ইটস নর্মাল। বোঝে না বউ আমার, আমি তার প্রেমে উন্মাদ হয়ে যাচ্ছি। এই তুমি শাড়ি পরে বের হওনি কেন? তুমি শাড়ি পরে বের হলে আমি তোমার কুচি ঠিক করে দিতাম। তোমার শাড়ির আঁচলে আমার হাত বেঁধে সারা শহর ঘুরে বেড়াতাম। সবাই ভাবতো বউ পাগল জামাই, কেউ কেউ ভাবতো এমন জামাই কই পাওয়া যায়। দোকানদার ফুল বেঁধে দিয়ে বলে, সাহেব কি নতুন বিয়ে করেছেন? আপনাকে আর ম্যাডামকে দারুণ মানিয়েছে, মনে হচ্ছে মানিক জোড়া। সবসময় ভালা থাকেন। আগের দিনে এমনই বিয়া হইতো, জামায়াতন বউয়ের বয়সের পার্থক্য কম থাকতো। জিয়ান হেসে বলে, হ্যাঁ মামা, নতুন বিয়ে হয়েছে, তবে বউ আমার বোঝে কম, চিল্লায় বেশি। বাচ্চা মানুষ তো, তবে আক্কেল মেলা ভালা আছে। বউ জ্বালাই বই। আপনার গো চাষি আমারে কি কম জ্বালায়? তবুও হের ভালোবাসা অসীম, আমি জানি। আমি না খাইলে খাইতো না। যত রাইতে দোকান বন্ধ করি, যাইয়া দেখমো আমার লাইকে বইসা আছে। বুড়ির লোকে দুইটা কথা কইলেই পরানটা ঠান্ডা হইয়া যায়। জিয়ান টাকার পরিমাণ বাড়িয়ে দে বলে, বাকি টাকা দিয়ে চাষির একটা শাড়ি কিনা দিয়েন। দোয়া কইরেন আমাদের জন্য। নয়না জিয়ানের দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে জিজ্ঞাসা দৃষ্টিতে। এই যে এভাবে তাকালে কিন্তু ভরা রাস্তায় চুমুটুমু খেয়ে বসবো। রিক্সায় আমি বসবো নাকি ফুল বসবে? তুমি তো নিজেই একটা জ্যান্ত ফুল। ফুলের মাঝে জ্যান্ত ফুলকে দারুণ লাগবে। এতগুলো ফুল কেন কিনেছেন? ভাবছি এসব নিয়ে সোজা বাসায় যাব। বাসরটা সেরেই ফেলবো আজ। তাজা গোলাপের সুবাস, সাথে সদ্য ফোটা জীবন্ত ফুলের নেশায় ভূত হব, মাতাল হব তার ভালোবাসায়। আজে বাজে কথা বন্ধ করেন। আমরা কিন্তু অনিকেত ভাইয়ের বার্থডেতে যাচ্ছি। দিবা স্বপ্ন দেখা বন্ধ করেন। ভুলে যাবেন না, ফুলে কিন্তু কাটাও থাকে। ফুলের কোমল স্পর্শ আর মাতাল করা ঘ্রাণ সহ্য করার জন্য কাটার আঘাত তো সহ্য করতেই হবে। এটা কোনো ব্যাপারই না জান। চুপ করুন, সময় যাচ্ছে না হচ্ছে। সব কিছু কিনে নিয়ে অনিকেতের বাসার উদ্দেশ্যে রওনা দিল দুজনে। কলিং বেলের আওয়াজে বিরক্ত হয়ে অনিকেত দরজা খুলল। সামনে থাকা রমণীকে দেখে চশমা ঠিক করে বলে, আপনি এখানেও? জলে স্থলে জঙ্গলে যেখানে থাকবেন আমাকে পাবেন। কেন এসেছেন? আহা গো শখের নাগরের ভাব দেখলে বাঁচি না। আজকে আমার একমাত্র শখের বেটার বার্থডে, আসবো না আমি? তোমার জন্য পুরো ঢাকার শহর ঘুরে দোলন চাপা ফুল নিয়ে আসলাম। কই জড়িয়ে ধরে 2-4টা চুমু খাবার, তা না আবার জেরা করছো। সরো, সাইডে চাপো। দেখুন মিস সায়না, এসব একদম ঠিক হচ্ছে না। সোফায় সায়না বসে চারপাশ ভালোভাবে লক্ষ্য করে বলে, আরে বাহ, বিয়ের পর তো আরামে থাকতে পারবো। তুমি, আমি আর আমাদের ভালোবাসার সংসার। শোনাও, আমি তো তোমাকেই শুনতে চাই। কেন করছেন এমন? আমি তো করবো না, যা করার তুমি করবে। মেয়েরা কিছু করে নাকি? লজ্জা লাগে না বুঝি? তোমার বাসার কিচেন কোন দিকে? কিচেনে কি? আজ 1.5 ঘন্টা ব্যয় করে তোমার জন্য রান্না শিখেছি। বিফ তেহারি রান্না করব। আমার বাসায় কিচেন নেই, আমি বাহির থেকে খাবার অর্ডার করি। ওভেন আছে? সায়না ওভেন খুঁজে পেল। সাইড ব্যাগ থেকে একটা বক্স বের করলো। তেহারি প্লেটে ঢেলে গরম করতে দিল ওভেনে। শাড়ির আসল কোমরে গুজে রাখা, পিঠ জুড়ে খোলা চুলগুলো বারংবার দোল খাচ্ছে। অনিকেত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে নববিবাহিতা কোনো রমণী। তার এতদিনের স্বপ্ন যেন বাস্তবে এসে ধরা দিয়েছে। সায়না তেহারির প্লেট নিয়ে এসে বলে, লুকিয়ে দেখতে মজা তাই না? আমি আপনাকে দেখছিলাম না, আমি তো দেখছিলাম আমার ওভেন। আমি কখন বললাম তুমি আমাকে দেখছো? রান্নাঘরে কে? আমি তো গুঁড়ো দুধ খাইনি। এমন হয়ে গেল না ব্যাপারটা? চাইছোটা কি? তোমার বউ হতে চাইছি। আবার কলিং বেল বেজে উঠল। অনিকেত দরজা খুলে দিল। দরজা খুলে দেখে জিয়ান আর নয়না। অনিকেত হতবুদ্ধি হয়ে যায়। এখন সে কি করবে? তুই এসেছিস ভাবিকে নিয়ে? হ্যাঁ এসেছি। এখন কি বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে আসতে দিবি? আয়। অনিকেত সরে যেতেই দেখে নাহিদও এসেছে সাথে। রুমে ঢুকে সবাই একত্রে বলে উঠল, হ্যাপি বার্থডে ডাক্তার সাহেব।
অনিকেতের চক্ষু টলমল করছে। এই মানুষ দুটোই সেই কলেজ লাইফ থেকে তাকে কখনো ফিল করতে দেয়নি সে অনাথ। সব সময় আগলে রেখেছে নিজের ভাইয়ের মতো। অনিকেত নিজেকে সামলে নিয়ে বলে, নাহিদদা, ভাবি কই? ভাবি এখন তোমাদের চাচ্চু বানানোর কাজে ব্যস্ত। নয়না সাইডে যেয়ে দাঁড়ালো। অনিকেত যেয়ে বলে, ভাবি আজকে তো আপনি আমাদের চিফ গেস্ট, প্লিজ আপনার আসন গ্রহণ করুন। সায়না কিচেন থেকে চানাচুর, বিস্কুট, ফল ট্রেতে করে সাজিয়ে নিয়ে এসে বলে, ডিয়ার দেবরগণ, আপনাদের ভাবির তরফ থেকে সামান্য খাতির যত্ন গ্রহণ করুন। জিয়ান হেসে বলে, বাহ, আমার আলাভোলা বন্ধুটাকে ফাঁসাচ্ছিস? নাহিদ ভুরু কুচকে বলে, এটা তোর বোন না? জিয়ান হেসে বলে, আগে বোন ছিল, এখন ভাবি হয়ে গেছে। ওরা দুজনই হেসে উঠল। অনিকের চোখের চশমা ঠিক করে বলে, আপনি এখানে এসেছেন কেন? বললাম না আসতে না। নাহিদ বলল, চুপ কর শালা, ফ্রিতে বউ পাচ্ছিস, চুপচাপ গ্রহণ করে নে। এরকম বউ এত সহজে পাওয়া যায় না। সবাই মিলে খাবার খেতে খেতে আড্ডা দিল। এরপর কেক দুটো কাটা হলো। কেক নিয়ে মজা হলো। অনিকেত বলল, সব ঠিক থাকলে লাবিবও এখানে থাকতো আজ, কেন যে নিজেকে ধ্বংস করলো। জিয়ান বলল, আমি কখনো ভাবিনি আমার সাথে লাবিব গাদ্দারি করবে। তোরা আমার কাছে কিভাবে আড়াল করলি এত বড় কথাটা? তবে ওরে তো আমার ট্রিট দেওয়া উচিত, ওর জন্যই এত সুইট কিউট একটা বউ পেলাম। নয়না লজ্জায় নিচের দিকে তাকিয়ে নখ উঠছে। মনে মনে বলে, এই লোকটার কোনো লজ্জা টজ্জা নেই, অসভ্য লোক একটা। নাহিদ বলল, লাবিব তো জেলে নারী নির্যাতন মামলা খেয়েছে। তবে যাই বলিস, নীলাঞ্জনা মেয়েটারও দোষ ছিল। ছেলেদের মেয়েরা সুযোগ না দিলে তারা কোনো মেয়ের কাছে ঘেঁষতে পারে না। অনিকেত বলল, দুটোই একই কোয়ালিটির, বাদ দে তো ওদের কথা। বউটাকে বাসায় রেখে আমরা তিনজন বের হব, ব্যাচেলার লাইফের মজা নেব একটা দিন। অনিকেত বলল, ডক্টর অপর্ণা ঘোষ, নিউরোলজিস্ট, ওনাকে আসতে বলেছি, এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। ভাবির মস্তিষ্ক থেকে তোর প্রতি ভয়টাকে বিদায় করতে হবে তো, নয়তো এ জন্মে চাচু হতে পারবো না। নয়নের লজ্জায় এখন মিয়ে যাচ্ছে। জিয়ান বলল, এই যে সায়না ভাবি, আমার বউটাকে নিয়ে আপনাদের বেডরুমে চলে যান। ওরা দুজন রুমে এসে বসলো। সায়না বলল, বয়স কত তোমার? আর একদিন পর 17 হবে। তোমার কি সমস্যা আমাকে বলতে পারো। আমি শুধু অনিকেতের হবু বউ না, তোমার আদরের ননদিনীও। নয়না সেসব কথা এখন মনে করতে চাইছে না। এমন না এখন জিয়ানের স্পর্শ তার খারাপ লাগে, কিন্তু হঠাৎ কী যে হয়ে যায় লোকটা কাছে আসলে। সায়না নয়নার কাঁধে হাত রেখে বলে, ইতস্তত না হয়ে বলে ফেলো, সমস্যা না বললে সমাধান পাবে কই? নয়না বেডশিট খামছে ধরে বলা শুরু করলো। চোখ বন্ধ করে সবটা বলে ফেললো গলগল করে। কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম মাত্র। সায়না নয়নাকে বলল, স্বাভাবিক হও নয়না। আমি জানি হুট করে তোমার সাথে যেটা হয়েছে সেটা তুমি কেন কোনো মেয়েই মেনে নিতে পারবে না, কিন্তু এখন তো তোমাকে সামনে আগাতে হবে। ওই রাতটাকে ভুলে যেতে হবে। জিয়ান খুব ভালো ছেলে, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারেনি হয়তো। আমি জানি কাজটা অন্যায় করেছে। আচ্ছা, ওই রাতে সবটা হয়েছে তোমাদের মধ্যে? নয়না এসব বুঝে তবুও একরাশ লজ্জায় এসে ঘিরে ধরেছে তাকে। এমন সময় ডাক্তার অপর্ণা ঘোষ আসলো। নয়নার সাথে একান্তে কথা বললো, কিছু পরামর্শ দিল, সাথে 3টা মেডিসিন দিল। জাহিন ফাঁকা রুমে একটা চেয়ারের উপর পা তুলে বসে আছে চোখ বন্ধ করে। তার কানে ভেসে আসছে তার বাবার কথাগুলো। তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই কোনো কাজের যোগ্য না, অপদার্থ একটা। জাহিন কপালে আঙুল ঘষছে। এমন সময় ফোনটা সশব্দে বেজে উঠল। বিরক্ত নিয়ে চোখ খুলে দেখে অন্তরের কল। রিসিভ করে বলে, কিরে শালা, ডিস্টার্ব করার সময় পেলি না? অন্তর কাতর কণ্ঠে বলে, ঋতু সুইসাইড করেছে, প্লিজ স্কয়ার হাসপাতালে চলে আয় দ্রুত। জাহিন সাথে সাথে উঠে দাঁড়ালো, রুমটা লক করে ছুটে বের হলো। মেহনুর হাত ধরে বলে, এভাবে কোথায় যাচ্ছ? জাহিন এক ঝটকায় হাত সরিয়ে বলে, জাহান্নামে যাচ্ছি, তুই যাবি তাহলে আয়। জাহিন ততক্ষণে গেট ক্রস করেছে। মেহনুর কান্নার নাটক করে মিতা বেগমকে বলল, তোমার ছেলে আমাকে অসম্মান করেছে, এ বাড়িতে আমি আর থাকবো না। চলবে, বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।